হ্যালো বন্ধুরা, আমি পায়েল। তোমাদের প্রত্যেককে আমার চ্যানেল অগ্রিসর সায়েন্স ক্লাসে স্বাগত। যারা যারা নতুন নতুন আমার চ্যানেলে জয়েন করেছো সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার চ্যানেলে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি যে ভিডিওটা দিচ্ছি তোমাদেরকে এইচএস 2025 কে টার্গেট করে বায়োলজি সাজেশনস দিয়ে দিচ্ছি চ্যাপ্টার ভিত্তিক। ইউনিট 1 এর আজকে চ্যাপ্টার 2 এর সাজেশনস দিয়ে দেবো, মানে কি কি কোয়েশ্চেন এখান থেকে তোমাদের পড়তে হবে, কি কি টপিক রয়েছে এই চ্যাপ্টারটার মধ্যে, কিভাবে পুরো চ্যাপ্টারটাকে মনে রাখবে, এখান থেকে কি ধরনের কোয়েশ্চেন কম্পিটিটিভ এক্সামে আসে, কি ধরনের কোয়েশ্চেন ক্লাস 12 এ আসে, সবকিছুই আমি আজকে আলোচনা করে দিচ্ছি। এমসিকিউ এর কোয়েশ্চেন আমি আলোচনা করাবো তোমাদেরকে আলাদা সেপারেট ভিডিওতে। তোমরা এই ভিডিওর সাথে সাথে সেই ভিডিওগুলো চেক করে নিও, যেখানে আমি এমসিকিউ এর ভিডিও দেবো, কোয়েশ্চেন আনসার আলোচনা করাবো। এনসিইআরটি এর কোয়েশ্চেন একেবারেই সেখানে আমি ইনক্লুড করে দেবো। যারা কম্পিটিটিভ এক্সাম, নিট, আইআইটি জ্যাম, ডব্লিউবিজেই, এনএম, জিএনএম, বিএসসি নার্সিং এর জন্য প্রিপারেশন নিচ্ছ বা গ্রাজুয়েশন করতে চাও সেন্ট্রাল ইউনিভার্সিটি থেকে, সেখানে যে ধরনের এন্ট্রান্স এক্সাম হয় সেগুলো আমি তোমাদের সাথে আলোচনা করব এমসিকিউ আলাদা পার্টে দিয়ে। যারা ক্লাস 12 এ এবছর উঠলে তোমরা এই ভিডিওর সাথে সাথে এমসিকিউর ভিডিওগুলো দেখে নেবে। চ্যাপ্টারটার আগে নামটা বলি, দেখো, সপুষ্পক উদ্ভিদের যৌন জনন। সপুষ্পক মানে যে সমস্ত উদ্ভিদে ফুল হয়, কার আন্ডারে পড়ছে, কোন গোষ্ঠীর আন্ডারে? অ্যাঞ্জিওস্পার্ম। ক্লাসিফিকেশনে চলে যাও, ক্লাস 11 এ হুইটেকার কতগুলো শ্রেণীতে ভাগ করেছিল টোটাল জীবজগৎকে, ভাইরাসকে, ব্যাকটেরিয়াকে, মনে করো। তার মধ্যে যখন তোমরা 4 নম্বর ভাগ উদ্ভিদ গোষ্ঠী রাজ্য, যেটা সেই উদ্ভিদ গোষ্ঠীর মধ্যে, উদ্ভিদ কিংডমের মধ্যে আবার কতগুলো ভাগ ছিল, কি কি ভাগ ছিল? একদম নিম্ন শ্রেণীর উদ্ভিদকে অ্যালগির মধ্যে রেখেছিল, শৈবালে। তারপরে হচ্ছে আরেকটু উন্নত ব্রায়োফাইটা, তারপরে আরেকটু উন্নত টেরিডোফাইটা, সেখান থেকে আরেকটু ইভলিউশনের পর এলো কে জিমনোস্পার্ম, তারপরে এলো অ্যাঞ্জিওস্পার্ম। অ্যাঞ্জিওস্পার্ম উদ্ভিদগুলো মানে গুপ্তবীজী উদ্ভিদগুলোই হয় সপুষ্পক, ফুল ধারণ করে। এদের একটা স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে দ্বিনিষেক। নিষেক মানে তো তোমরা জানো কি, দুটো গ্যামেটের মিলনকে, একটা পুং গ্যামেট একটা স্ত্রী গ্যামেট যখন মিলন হয় তাকেই বলা হচ্ছে নিষেক। যৌন জননের মধ্যে যৌন জননটাই উন্নত জীবের মধ্যে কেন এলো বা হলো? কারণ কি, যৌন জননের মধ্যে ভ্যারিয়েন্ট, প্রকরণ হওয়ার সম্ভাবনাটা, নতুন বৈশিষ্ট্য আসার সম্ভাবনাটা অনেক বেশি। এবারে আমি যদি জিজ্ঞেস করি যৌন জননে কেন বেশি নতুন বৈশিষ্ট্য আসার কারণটা কোথায়, তাহলে তোমাদের ভাবতে হবে সেল ডিভিশন চ্যাপ্টারটা। ক্লাস 11 এর সেল ডিভিশনে চলে যাও, সেখানে তোমরা কি দেখেছো? ক রকমের সেল ডিভিশন হয়? 3 রকমের, মাইটোসিস, মাইটোসিস, মিওসিস। গ্যামেট প্রোডাকশন কার মধ্যে হয়? মিওসিসের মাধ্যমে। মিওসিস 1, মিওসিস 2 হয়। কোন মিওসিসটাকে সদৃশ্য বিভাজন, কোন মিওসিসটাকে হ্রাস বিভাজন বলে, সেইটা ভাবো। কোষ বিভাজনের প্রধান 4টে দশা কি কি? প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। 4টে দশার প্রধান প্রধান বৈশিষ্ট্য কি? ভিডিও দেখার সাথে সাথেই মনে করো। মিওসিসে সমস্ত ক্রোমোজোম, হোমোলোগাস ক্রোমোজোম গুলো কাছাকাছি এসে কি করে? মিওসিস প্রসিডিওরটা শুরু করছে, যার জন্য একটা ক্রোমোজোম গুলোর মধ্যে কাছাকাছি থাকার জন্য এক্স স্ট্রাকচার ফরমেশন হয়। সেইটাকে কি বলে? যে এক্স স্ট্রাকচার দেখতে পাওয়া যায় মিওসিস সেল ডিভিশনে, সেই স্ট্রাকচারটার একটা পার্টিকুলার নাম আছে, তার নামটা কি মনে করো? সেই স্ট্রাকচারটা যখন ফরমেশন হয়, মানে ক্রসিং ওভার হয়, রিকম্বিনেশন হয়, ভ্যারিয়েশন হয়, তার জন্য যৌন জননে গ্যামেট উৎপন্ন হয়। যেহেতু মিওসিস সেল ডিভিশনের জন্য, তাই যৌন জননে ভ্যারিয়েশন, রিকম্বিনেশন দেখতে পাওয়া যায়। ক্লাস 9 এ এটা তোমরা পড়েছো, ক্লাস 10 এ পড়েছো, যৌন জননে নতুন বৈশিষ্ট্য আসার সম্ভাবনা আছে। কেন আছে? না, যেহেতু মিওসিসটা হচ্ছে, ক্রসিং ওভার হচ্ছে, সেই জন্য আছে। আচ্ছা, সেল ডিভিশন যখন আমি বললাম, সেল ডিভিশন এবারে এক একটা পার্টের আবার কতগুলো ভাগ আছে। যেমনি প্রোফেজ 1, তার কি কি ভাগ আছে? 5টা স্টেজ আছে। 5টা স্টেজ মনে করো। ফার্স্ট হচ্ছে, মানে আমি যেটা বলতে চাইছি, লিপ্টোটিন, তারপরে কি থার্ড প্যাকাইটিন, তারপরে কি লাস্ট ডায়াকাইনেসিস। কোন স্টেজে ক্রসিং ওভার হয়? এই 5টা স্টেজের আবার বৈশিষ্ট্য আছে, কাজ আছে। এই 5টা স্টেজের কোন স্টেজে ক্রসিং ওভার হচ্ছে, কোথায় ক্রোমোজোম গুলো ফুলের বুকের মতন সজ্জিত হতে দেখা যাচ্ছে, মনে করো। বাকি 5টা দশারই প্রধান প্রধান বৈশিষ্ট্য কি, সেটাও মনে করো। তাহলে যৌন জননে কেন নতুন বৈশিষ্ট্য আসছে? যেহেতু গ্যামেটটা প্রোডাকশন হচ্ছে মিওসিসের জন্য, তাই জন্য আসছে। তাহলে মিওসিস সেল ডিভিশনটাও এখানে কিন্তু তোমাদের পুরো একবার রিভিশন হয়ে যাবে। বাকি অ্যামাইটোসিসের প্রধান বৈশিষ্ট্য কি, মাইটোসিসের বৈশিষ্ট্য কি, সেগুলোও একবার ভেবে নাও। যে কোয়েশ্চেনটা এখান থেকে তোমাদের 5 নম্বর আর 3 মার্কসের জন্য 2025 এ ইম্পর্টেন্ট, খুব ভালোভাবে দেখতে হবে। ফার্স্ট কোয়েশ্চেনটাই দেখবে, গুপ্তবীজী উদ্ভিদের স্ত্রী লিঙ্গধর উদ্ভিদের উৎপত্তি ও পরিস্ফুটন পদ্ধতি চিহ্নিত চিত্রসহ বর্ণনা করো। এই চ্যাপ্টারটার মধ্যে কিন্তু তোমাদের আঁকা জিজ্ঞেস করে, ভালোভাবে আঁকাগুলো দেখবে। আঁকাগুলো যখন দেখবে তখনই তোমরা জিনিসগুলো বুঝতেও পারবে। চ্যাপ্টারটা যখন পড়বে বুঝে বুঝে, খুব সিকোয়েন্স ওয়াইজ বইতে দেওয়া আছে সেভাবেই পড়বে। যৌন জনন মানে কি হচ্ছে? দুটো গ্যামেট প্রোডাকশন হচ্ছে, দুটো গ্যামেটের মিলন হচ্ছে, জনন মানে অপত্য তৈরি হচ্ছে, ঘটনা এটাই। এবার দুটো গ্যামেট, পুং গ্যামেট
গাছের সম্পূর্ণ ফুলে চারটে অংশ কি কি মনে করো? চারটে অংশের মধ্যে পুংস্তবক আর স্ত্রীস্তবক কোনটা? পুংকেশরের ভাগটা কি কি? তার মধ্যে পরাগধানী রয়েছে, পুংদণ্ড রয়েছে। এই যে পরাগধানী রয়েছে তার মধ্যে পরাগ রেণু থাকে। আমরা পড়েছি পরাগ রেণু যখন গর্ভমুণ্ডে এসে পড়ছে সেখানে একটা পোলেন টিউব পরাগ নালী ফরমেশনের মাধ্যমে তারপরে ডিম্বাশয়ে ডিম্বকে গিয়ে পৌঁছয়। ডিম্বকে যখন পৌঁছচ্ছে নিয়ে ফার্টিলাইজেশন করে। এই ফার্টিলাইজেশনটা দু ধরনের হয়। কেন দু ধরনের? মানে দুটো ফার্টিলাইজেশন হয়। কেন বলছে এটা? একটা তো নর্মাল স্ত্রী গ্যামেট পুরুষ গ্যামেট যখন যুক্ত হচ্ছে সেটা তৈরি করে নিষেক। পরাগ রেণুর যে স্ট্রাকচারটা দেখবে, পরাগ রেণুর অ্যাকচুয়াল নাম হলো গ্যামেটোফাইট, মেল গ্যামেটোফাইট। গ্যামেটোফাইট মানে কি? এই যে পরাগ রেণুটা রয়েছে তার মধ্যে একটা সেল রয়েছে যেটা পুং গ্যামেটের কাজ করছে। পুরো রেণুটা কিন্তু গ্যামেট নয়, বুঝতে পারলে? পুরো রেণুটা হলো গ্যামেটোফাইট, মানে এইটা হলো গ্যামেট প্রোডাকশন হয় এই গ্যামেটোফাইটের মধ্যে। গ্যামেটটা পরাগ রেণুর মধ্যে রয়েছে। তাই পরাগ রেণুকে কখনো কখনো তোমরা দেখতে পারবে মাইক্রোস্পোরেঞ্জিয়া বলা হচ্ছে, কখনো কখনো পরাগ থলি বা পোলেন স্যাক বলা হচ্ছে। জিনিসটা একই। একটা পরাগ যখন তৈরি হচ্ছে, পরাগ রেণু যখন তৈরি হচ্ছে, কতগুলো ধাপে ধাপে তৈরি হচ্ছে পুংকেশরের মধ্যে, তখনই আরেকটা জায়গায় স্ত্রী স্তবকে স্ত্রী গ্যামেট প্রডিউস হবে, সেটাও প্রোডাকশন হচ্ছে কতগুলো ধাপের মধ্যে। ডিম্বাশয়ের ডিম্বকের মধ্যে ডিম্বকটা কিন্তু তোমাদের ফিমেল গ্যামেটোফাইট বা এমব্রায়ো স্যাক, মানে ডিম্বক পুরোপুরি ফার্টিলাইজেশন করে না। ডিম্বকের মধ্যে যে সেলগুলো রয়েছে সেই সেলটা ফার্টিলাইজেশন করে। তার সাথে পরাগ রেণুর মধ্যে একটা সেল রয়েছে তার সাথে, সেই সেলগুলোকে বলা হচ্ছে গ্যামেট বা রেণু। টোটাল পরাগ রেণুটা গ্যামেটোফাইট, আর গ্যামেটোফাইটটাকেই বলা হয় স্ত্রী লিঙ্গধর ফিমেলের ক্ষেত্রে, আর পুরুষের ক্ষেত্রে বলা হয় মেল গ্যামেটোফাইট। আমি আগের চ্যাপ্টারটা যখন বলেছিলাম মেল গ্যামেট জেনারেলি আকারে ছোট হয় আর এরাই চলাচল করতে পারে। যতগুলো যৌনজনন প্রসিডিওর চলে, সিনগ্যামি যেটাকে বলা হয়, সিনগ্যামির আবার কি ভাগ ছিল আগের চ্যাপ্টারে আমি বুঝিয়ে দিচ্ছি কতগুলো ভাগে বিভক্ত করা হয়েছে। যৌনজননটাকে সিনগ্যামি আর কনজুগেশন এই প্রধান দুভাগে ভাগ করা হয়েছে। যারা আগের ভিডিওটা দেখোনি, ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, তোমরা অতি অবশ্যই যখনই ভিডিওগুলো দেখবে তখন ফার্স্ট ভিডিও থেকে দেখতে শুরু করবে। একটা চ্যাপ্টারের সাথে আরেকটা চ্যাপ্টার কিন্তু ইন্টারলিঙ্ক। প্রত্যেকবারে সব ভিডিওতেই আমি আগের জিনিস যেগুলো আলোচনা করে দিচ্ছি সেগুলো বলবো না। সেখানে আমার বলা রয়েছে যৌনজননের ভাগগুলো আর কি কি টাইপগুলো রয়েছে সেগুলো তোমরা একটু দেখে নেবে। আর ফার্স্ট ভিডিও দুটো পার্টে দিয়েছি, সেখানে যেই ইম্পর্টেন্ট টার্মস গুলো আছে সেগুলো আমি ক্লিয়ার করেছি। পুরুষ গ্যামেট যেটা উৎপন্ন হচ্ছে যেহেতু আকারে ছোট বলে এই পুরুষ রেণুগুলোকে, পরাগ রেণুগুলো মাইক্রোস্পোর, পুংগ্যামেট পরাগ রেণুটা মাইক্রোস্পোর। মাইক্রোস্পোর যখন উৎপন্ন হচ্ছে তখন পরাগ রেণুর যে চারদিকে পর্দাগুলো রয়েছে সেটার নাম হয়ে যায়, মানে যার মধ্যে এই মাইক্রোস্পোরোজেনেসিস হচ্ছে, মাইক্রোস্পোর উৎপন্ন হওয়ার পদ্ধতিটাকে মাইক্রোস্পোরোজেনেসিস বলে, সেটা হয়ে যায় পর্দাটার নাম, সেই জায়গাটার নাম যেখানে মাইক্রোস্পোরোজেনেসিস হয়, মাইক্রোস্পোরেঞ্জিয়া। পরবর্তীকালে যখন সেটা আবার পোলেন গ্রেন তৈরি করে একই জায়গাতে একটু বৃদ্ধি হচ্ছে, তখন সেই জায়গা মানে প্রসেস যখন হচ্ছে তখন সেই একই জিনিস পরাগ রেণুরই নাম হয়ে যায় পরাগ রেণুস্থলী বা পোলেন স্যাক। জিনিসটা একই, নামটা আলাদা আলাদা হয়ে যাচ্ছে প্রোডাকশন অনুযায়ী, ম্যাচিউরিটি অনুযায়ী, মানে যখন তৈরি হচ্ছে সেটা মাইক্রোস্পোরটায় যখন বড় হয়ে গ্যামেট উৎপন্ন হচ্ছে তখন আমরা সেটাকে বলে দেব মাইক্রোগ্যামেট। আর এই যে এক একটা পরাগ রেণু রয়েছে, পরাগ রেণুর মধ্যে আরেকটা জিনিস মনে রাখবে, যখন জননটা হয় পরাগ রেণুগুলো বেশি বেশি করে উৎপন্ন হয়, কারণ পরাগ রেণুটা পৌঁছাতে হবে স্থির দেহের পাটে, গর্ভমুণ্ডে। ডিম্বক কিন্তু একটাই উৎপন্ন হয়। যখন ডিম্বাণু অনেক উৎপন্ন হয়ে যাচ্ছে এমব্রায়ো স্যাকের মধ্যে তখন সেটাকে বলা হয় বহু ভ্রূণতা। এমব্রায়ো স্যাকটাকেই বলা হয় ফিমেল গ্যামেটোফাইট, মানে এই ফিমেল গ্যামেটোফাইট বা স্ত্রীলিঙ্গধর যার মধ্যে ডিম্বাণুটা রয়েছে, একটা সেল রয়েছে এই ডিম্বাণুটার মধ্যে যেটা গ্যামেট প্রোডাকশন করছে, সেই সেলটা বলে গ্যামেটোফাইট। ফাইট মানে থাকার জায়গা। সেখানে আমি বলেছি কি, আর এই একটা ডিম্বাণুর ভেতরের যে কোষটা রয়েছে যখন 8টা সেল প্রোডাকশন করে, 8টা সেলের নাম কিরকম হয় দেখতে, একদিকে 3টে থাকছে আরেক দিকে 2টো থাকে। এই দুটোকে বলা হয় সিনার্জিক সেল, যেখানে
এগ সেলটা কন্টেইন করে, আরেকদিকে থাকছে তিনটে একই ধরনের সেল যেটাকে অ্যান্টিপোডাল সেল বলা হয়, মিডিলে থাকে দুটো সেল। এরকম ভাবে 8টা সেল ডিভিশন করে যখন তৈরি হয়, এই মাঝখানেটা এই এগ সেলটা পরাগরেণু দিয়ে ফার্টিলাইজেশন হয়, ফার্টিলাইজেশন হয়ে তৈরি করে নিষেক হচ্ছে, ফার্টিলাইজেশন হওয়ার পর নিষেক তৈরি হয়। আর এইখানে মাঝখানে যেটা পোলার নিউক্লিয়াস বলা হয়, পোলার সেল বলা হয়, দুটো সেল আলাদা আলাদা ভাবে থাকছে। এখানে আরেকটা পুংকোষ এসে যুক্ত হয়ে 3N গঠন করে, ফিউশন হয়ে নিয়ে শস্যল উৎপন্ন করছে বলে একটা পুং গ্যামেট এটাকে নিষিদ্ধ করছে বলে এইটা হলো দ্বিনিষেক। ফার্স্টে এখানে গ্যামেট মিলনটা নিষেক, এইখানে যখন 3N উৎপন্ন হচ্ছে এটা হলো দ্বিনিষেক বলে এটা একটা বৈশিষ্ট্য সপুষ্পক উদ্ভিদের, এরা দ্বিনিষেক করতে পারে। আর দ্বিনিষেক দিয়েও কোয়েশ্চেন কিন্তু জিজ্ঞেস করে তোমাদের। এই স্ট্রাকচার গুলো আছে তোমাদের, যেগুলো তোমাদের এখানে পড়তে হবে। একই জিনিসের অনেক কটা নাম ইউজ করা হয়, সেই কনফিউশনস গুলো ক্লিয়ার রাখতে হবে। কখনো কখনো পোলেন স্যাক বলছে দেখবে, কখনো কখনো সেই একই জিনিসকে যখন ছোট অবস্থায় থাকছে তাকে বলে দিচ্ছে মাইক্রোস্পোরেঞ্জিয়া। তাহলে একই জিনিসের নাম চেঞ্জ হচ্ছে, কখন চেঞ্জ হচ্ছে সেই জিনিসগুলো খেয়াল করে করে পড়বে, বুঝে বুঝে পড়বে। পুংকেশরের পাঠগুলো দেখতে হবে, গর্ভকেশরের পাঠগুলো দেখতে হবে। পুংকেশরকে বলা হয় অ্যান্থার বলে আমি বলেছিলাম, যেখানে অ্যান্ড্রি কথাটা দেখবে মানে সেটা পুং গ্যামেট হিসেবে কনসিডার করবে, যেখানে জেনো কথাটা দেখবে সেটা ফিমেলকে রিপ্রেজেন্ট করে, আর যেখানে জ্ঞানী কথাটা দেখবে তার মানে সেই জিনিসটা যৌন জনন করছে। ঠিক, তাহলে এইটা হচ্ছে, এটা করবে তোমরা। আরেকটা জিনিস যে আমি বললাম, পরাগধানীর মধ্যে দুটো পার্ট আছে, একটা হলো কোষ প্রাচীর, একটা তার ভেতরে পরাগরেণুটা থাকে। কোষ প্রাচীরের আবার 4টে অংশ, 4টে লেয়ার রয়েছে। একদম বাইরেটাকে বলা হয় এপিডার্মিস, তার ভেতরেরটা হচ্ছে এন্ডোথেসিয়াম, তার ভেতরে মধ্যস্তর, তার ভেতরে ট্যাপেটাম। ট্যাপেটাম দিয়ে খুব কোয়েশ্চেন আসে, ট্যাপেটামের কাজ দিয়ে ভীষণ কোয়েশ্চেন আসে। ট্যাপেটামের মধ্যে থাকছে রেণুগুলো, প্রত্যেকটা পরাগ রেণুর মধ্যেই কিন্তু দুটো করে পুং কোষ থাকছে যেটা ফার্টিলাইজেশন করে ডিম্বাণুর সাথে। তো এই প্রত্যেকটা স্ট্রাকচার তোমাদের দেখতে হবে। পুংকেশরের আকারগুলো, পুংদণ্ড একসাথে যুক্ত রয়েছে, পরাগধানী একসাথে যুক্ত রয়েছে, এইরকম ভাবে পুংকেশরেরও আবার কতগুলো ভাগ আছে যেগুলো কম্পিটিটিভ এক্সামে জিজ্ঞেস করে এক্সাম্পল গুলো দিয়ে। আমি যখন এমসিকিউ করাবো সেগুলো সেখানে আমি তোমাদের আলোচনা করে দেবো। আর কি দেখতে হবে আলাদাভাবে, স্ত্রী দেহটার পুরোটা দেখতে হবে, ডিম্বাশয় স্ত্রী স্তবকের ভাগগুলো দেখতে হবে। তারপরে ডিম্বাণু কিভাবে তৈরি হচ্ছে, কিভাবে পরাগরেণু তৈরি হচ্ছে, পরাগরেণুর ভেতরের কমপ্লিট স্ট্রাকচার গুলো, সেগুলো দেখে পরে আমরা কি করব, পরাগ মিলনটা মানে যৌন জননে তোমাদের আসতে হবে। আর যৌন জনন করবার জন্য পরাগরেণুটাকে গর্ভদণ্ডে আসবার জন্য কি দরকার, পরাগযোগ দরকার। সেই পরাগযোগটা হতে পারে বায়ু দিয়ে, সেই পরাগযোগটা হতে পারে জলের মাধ্যমে, সেই পরাগযোগটা হতে পারে ইনসেক্টের মাধ্যমে, পাখির মাধ্যমে। সেই টাইপগুলো তোমাদের দেখতে হবে। স্বপরাগযোগ হতে পারে, ইতর পরাগযোগ হতে পারে, তাদের বৈশিষ্ট্য সুবিধা অসুবিধা সবকিছুই রয়েছে এটার মধ্যে। এবার ফুলের মধ্যে যখন তোমাদের নিষেক হয়ে গেল, ভ্রূণ উৎপন্ন হয়ে গেল, এরপরে কি হয়ে যাবে, এরপরে ডিম্বাশয় যেটা রয়েছে ফার্টিলাইজেশনের ফলে ফল উৎপন্ন করবে, ডিম্বক যেটা রয়েছে সেটা বীজ উৎপন্ন করবে, বীজের আকার একবীজপত্রী না দ্বিবীজপত্রী, তাদের গঠন, ভ্রূণটা কিভাবে তৈরি হচ্ছে, এমব্রায়োজেনেসিস কিভাবে তৈরি হচ্ছে সেটা পড়তে হবে, গ্রহভূণতা কি সেটা দেখতে হবে। আর স্বপরাগযোগ বন্ধ করবার জন্য একই ফুলের যে 4টে অংশ থাকে সেখানে পুংকেশরটাকে মানে পুং স্তবকটাকে কি করা হয়, ইনঅ্যাক্টিভেট করে দেওয়া হয়, যেটাকে ইমাসকুলেশন বলা হয়। মাস্কুলার মানে সেটা মেলকে ডিনোট করে, ইমাসকুলেশন মানে এলিমিনেট করে দেওয়া হয় পুংকেশরকে, ছেলেদের পার্টটাকে বলে এটার নাম হচ্ছে ইমাসকুলেশন, যেটা উভলিঙ্গ ফুলে করা হয়, যাতে স্বপরাগযোগ না হয়ে ইতর পরাগযোগটা ঘটানো যেতে পারে, নতুন বৈশিষ্ট্যগুলোকে আনা যেতে পারে। তাই জন্য এই ধাপগুলো করতে হয়। জননের কতগুলো প্রসিডিওর রয়েছে, সেই প্রসিডিওর গুলোকে তোমাদের দেখতে হবে। গ্রহভূণতা তার মধ্যে পড়ছে, পার্থেনোজেনেসিস, পার্থেনোকার্পি এগুলো পড়ছে, এই সমস্ত কিছু আছে এই চ্যাপ্টারটার মধ্যে। প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা স্ট্রাকচার বুঝে বুঝে পড়বে। একই জিনিস, একটাই জিনিস অনেক ভাবে বলা হয়েছে, অনেক রকম নাম বলা হয়েছে, জিনিসগুলোর কনসেপ্টগুলো কিন্তু ক্লিয়ার করে পড়বে। যে কোয়েশ্চেন্স গুলো আসে ইম্পর্টেন্ট সেগুলো দেখে নাও। দ্বিবীজপত্রী গুপ্তবীজী উদ্ভিদের ভ্রূণ গঠন এমব্রায়োজেনেসিস পদ্ধতিতে আলোচনা করতে হবে। যখন এই ধরনের কোয়েশ্চেন তোমাদের দেবে, আঁকতে না বলা থাকলেও আঁকতে হবে, আঁকাটা আঁকবে। বারবার আমি তোমাদের যেটা বলি, পেন্সিল দিয়ে শার্প ডার্ক পেন্সিল ইউজ করবে। নেক্সট, সপুষ্পক উদ্ভিদের ইম্পর্টেন্ট নিষেক পদ্ধতি আর দ্বিনিষেক পদ্ধতি সম্পর্কে লেখো, চিত্রটাও দেবে। জলপরাগী ফুল ইম্পর্টেন্ট, যতগুলো দিয়েছি বড় প্রশ্নে আসার চান্স কিন্তু খুব বেশি। জলপরাগী ফুল এবং পতঙ্গ পরাগী ফুলের দুটি করে চারিত্রিক বৈশিষ্ট্য লেখো, প্রত্যেকটার উদাহরণ দাও, 3 মার্কসের কোয়েশ্চেন। ইতর পরাগযোগ কি, সপুষ্পক উদ্ভিদের ইতর পরাগযোগের কৌশল লেখো, ইতর পরাগযোগের যে কোনো দুটি সুবিধা লেখো। 2025 এইচএস এর জন্য ভীষণ ইম্পর্টেন্ট টার্ম গেটেনোগামি আর জেনোগামির মধ্যে পার্থক্য লেখো। আর ইম্পর্টেন্ট দুটো টার্ম হচ্ছে ক্যামোগ্যামাস ফুল আর ক্রিস্টোগ্যামাস ফুলের মধ্যে পার্থক্য লেখো। এখানে কি হয়, গ্যামি মানে কি, মানে এখানে দুটো গ্যামেট প্রোডাকশনস হচ্ছে, সেটা কি হচ্ছে, প্রোডাকশনস হয়ে যৌন জনন হচ্ছে। জেনোগামি এটাও যৌন জনন হচ্ছে, টাইপটা কিরকম, এক্ষেত্রে একটাই গাছ থাকে, দুটো আলাদা আলাদা ফুল থাকে, মানে স্বপরাগযোগের একটা এক্সাম্পল। একটাই গাছ একই ফুল যদি থাকে সেটা হলো অটোগ্যামি। একটা গাছ একটা ফুলের মধ্যেই
স্ত্রীস্তবক রয়েছে, পুংস্তবক রয়েছে, তার পুংস্তবক থেকে স্ত্রীস্তবকে আসছে পরাগরেণুটা, সেটা অটোগ্যামি, সেলফ ফার্টিলাইজেশনের মধ্যেই পড়ছে, স্বপরাগযোগের মধ্যেই পড়ছে। গেইটেনোগ্যামিটা একটাই গাছ, এই ফুলের পুংকেশরের পরাগটা হাওয়ার মাধ্যমে, ইনসেক্টের মাধ্যমে যখন অন্য ফুলে এসে পড়ছে মানে অন্য ফুলের ডিম্বাশয়ের যেই পার্ট রয়েছে গর্ভমুণ্ড, তিনটে পার্ট কি? গর্ভমুণ্ড, গর্ভদণ্ড, ডিম্বাশয়। ফুলের স্ত্রীস্তবকের নাম গর্ভকেশর, যার তিনটে পার্ট গর্ভমুণ্ড, গর্ভদণ্ড, ডিম্বাশয়। তো যখন এখানকার অন্য একটা ফুলের, সেম গাছেরই, একই গাছেরই অন্য একটা ফুলের পরাগধানীটা, পরাগরেণুটা এসে পড়ছে অন্য ফুলের গর্ভমুণ্ডে, তখন সেটাকে বলা হয় গেইটেনোগ্যামি। এটাও স্বপরাগযোগ, কেন না গাছটা এক। জেনোগ্যামিটা কি? জেনোগ্যামিতে কি হচ্ছে, একই প্রজাতির দুটো আলাদা আলাদা গাছ হবে, স্পিসিস কিন্তু এক হতে হবে, নয়তো ফার্টিলাইজেশন হবে না। এটাও মনে রেখো, একই স্পিসিস, একই প্রজাতির আলাদা আলাদা গাছ, আলাদা আলাদা ফুল, তাকে বলা হয় জেনোগ্যামি। মানে এটা ইতর পরাগযোগ। এখানে অন্য বৈশিষ্ট্য, নতুন বৈশিষ্ট্য আসার সম্ভাবনা রয়েছে। যেখানে ফ্লাওয়ারটা ফুটছে, মানে ফুলগুলো আমরা দেখতে পারবো, পাপড়িটা দেখতে পারবো, পেটেলগুলোকে দেখতে পারবো, সেটাকে বলা হয় ক্যাসমোগ্যামাস। ক্লিস্টোগ্যামাস মানে যেখানে ফুলটাকে দেখা যায় না, ফুল হচ্ছে কিন্তু পুরো ফুলটা বৃতি অংশ, সবুজ পাতার মতো অংশ, যেটাকে সেপল বলা হয়, সেই পার্টটা দিয়ে কভার থাকে, সেপলটা দিয়ে কভার থাকছে পেটেলটা, তখন তাকে আমরা বলবো ক্লিস্টোগ্যামি। এক্ষেত্রে স্বপরাগযোগী হবে। ক্যামোগ্যামাস ফুল যদি হয় স্বপরাগযোগ, ইতর পরাগযোগ দুটোই হতে পারে। নেক্সট ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট, ভালোভাবে দেখবে। স্বপরাগযোগ, ইতর পরাগযোগ নিয়ে আইডিয়া তোমাদের ক্লিয়ার আছে, আগেও তোমরা পড়েছো। স্বপরাগযোগের দুটি করে সুবিধা আর অসুবিধা লেখো। বায়ুপরাগী ফুলের দুটো বৈশিষ্ট্য লেখো, 2+1। নেক্সট খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, আসার সম্ভাবনা খুব বেশি। ট্যাপেটাম এমসিকিউতেও আসতে পারে। স্তরের বিশেষ কয়েকটা কাজ উল্লেখ করো। ট্যাপেটাম কি করে না, রেণুগুলোকে খাদ্য প্রদান করছে, মেন কাজ। কারণ রেণু কোষগুলোর, পরাগ রেণুর বাইরের স্তর যেটা রয়েছে কোষ প্রাচীরের, সেটাই হচ্ছে ট্যাপেটাম। তারপরে মধ্যস্তর, ভেতর দিক দিয়ে যদি বাইরে যায় এন্ডোথেসিয়াস, তারপরে একদম বাইরের স্তরটাকে বলা হয় এপিডার্মিস। নেক্সট পুংলিঙ্গধর আর স্ত্রীলিঙ্গধরের মধ্যে যে কোনো 4টে পার্থক্য লেখো, 3 মার্কসের। জননের বিশেষ প্রকার নিয়ে আলোচনা করো। এই বিশেষ প্রকার নিয়ে বিশেষ করে গ্রহভ্রূণতা, পার্থেনোজেনেসিস, পার্থেনোকার্পি, এইভাবেও কোশ্চেনটা আসতে পারে, যাকেই বিশেষ প্রকার বলা হচ্ছে। পার্থেনোজেনেসিসে নিষেক ছাড়াই, মানে ফার্টিলাইজেশন ছাড়াই, জেনেসিস মানে নতুন অর্গানিজম, পুরো জীবদেহটার প্রোডাকশন, তাকে পার্থেনোজেনেসিস বলা হয়। ফার্টিলাইজেশন ছাড়াই যখন ফল উৎপন্ন হয় তাকে পার্থেনোকার্পি বলা হয়। আর যখন ফার্টিলাইজেশন ছাড়াই বীজ উৎপন্ন হয় সেটাকে অ্যাপোমিক্সিস প্রসিডিওর বলা হয়। এই টার্মস গুলো একটু ক্লিয়ার রাখবে, এটাও ভীষণ ইম্পর্টেন্ট একটা 2 মার্কসের জন্য। সবন্ধাত্ব কাকে বলে, বহুভ্রূণতা কি, বহুভ্রূণতা যেটা, সেটাই কি হচ্ছে না, একটা ভ্রূণ না হয়ে অনেকগুলো ভ্রূণ। আমি কি বললাম, ডিম্বকের মধ্যে একটাই ভ্রূণ উৎপন্ন হয়, কিন্তু পরাগরেণুগুলো অনেক উৎপন্ন হতে পারে। যখন একটা ভ্রূণ না হয়ে অনেকগুলো এমব্রায়ো স্যাকের মধ্যে ভ্রূণ উৎপন্ন হচ্ছে, সেটাই হয়ে যায় গ্রহভ্রূণতা। পার্থেনোকার্পি, কার্পি মানে ফল, কার্প বলা হয় ফলকে। পার্থেনোকার্পি নিষেক ছাড়া ফল উৎপাদন। পার্থেনোজেনেসিস টোটাল অর্গানিজমটা প্রোডাকশন। তাদের উদাহরণ সহ পার্থক্য লেখো। উদাহরণ সহ লিখতে হবে, প্রকৃত ফল, অপ্রকৃত ফল কি, এক্সাম্পল গুলো দিয়ে কিন্তু তোমাদের এমসিকিউ কোশ্চেনও আসে, নিটের জন্য ইম্পর্টেন্ট। প্রকৃত ফল যেখানে নিষেকের পর ডিম্বাশয়টা ফলে উৎপন্ন হয়েছে। কখনো কখনো কি হয়, ডিম্বাশয় ফলে উৎপন্ন না হয়ে ডিম্বাশয়ের পার্টটা, ইনভলভমেন্টটা ফল উৎপাদনে খুব কম থাকে। অন্যান্য পার্ট যেমন থ্যালামাস পার্টটার থেকে যদি ফল হয়ে যায়, আপেলের ক্ষেত্রে, আপেল কিন্তু ট্রু ফল নয়, আপেলকে ফলস ফল বা অপ্রকৃত ফল বলা হয়, কারণ আপেলটা প্রোডাকশন হয় থ্যালামাস থেকে। উদ্ভিদ দেহের একটা ফুলেরই অংশ থ্যালামাস, সেই থ্যালামাস থেকে। থ্যালামাসটা কোন অংশ না, যখন তোমরা স্ট্রাকচার করবে অ্যানাটমি ফুলের, সেক্ষেত্রে থ্যালামাসটা পুংকেশর আর গর্ভকেশরের সঙ্গে যুক্ত থাকে। সেই পুংকেশর, গর্ভকেশরটা তো ফুলের মধ্যে কোথাও যুক্ত থাকতে হবে, হয় থ্যালামাস মোটা মতন একটা অংশ থাকে সেই থ্যালামাসে যুক্ত থাকে, কিংবা পেটেল মানে পাপড়ির সঙ্গেও যুক্ত থাকতে পারে ফুলের পাতগুলো। তো থ্যালামাসটা যখন ফলে পরিণত হচ্ছে, এইখানে থ্যালামাসটা নিষেক হচ্ছে, তারপরে এটা যখন ফলে পরিণত হয়ে যায়, এটা কিন্তু ডিম্বাশয় তো নয়, ডিম্বাশয়টা ফলে প্রোডাকশন হচ্ছে না, থ্যালামাসটা হয়ে যাচ্ছে। যেমন আপেল, স্ট্রবেরিতেও এরকম দেখতে পাওয়া যায়, যেখানে ডিম্বাশয় ফলে পরিণত হয় না, সেটাই হলো অপ্রকৃত ফল। এক্সাম্পল কম্পিটিটিভ এক্সামের জন্য ইম্পর্টেন্ট, ক্লাস 12 এর জন্য এই দুটো পোর্শন থেকে ইম্পর্টেন্ট। এবার যদি তোমাদের বীজের গঠন জিজ্ঞেস করলো, একবীজপত্রী উদ্ভিদের গঠন, দ্বিবীজপত্রী উদ্ভিদের গঠন, স্ট্রাকচার সমেত দেখতে হবে। পুরো কনসেপ্ট, সব কনসেপ্টই ইম্পর্টেন্ট নিটের জন্য, যেখান থেকে এমসিকিউ আসবে। আমি এনসিইআরটি ইনক্লুড করে এমসিকিউ এর প্র্যাকটিস সেট দিয়ে দেবো। যারা ক্লাস 12 এ পড়ছো তারাও সেই সেটটা ফলো করবে। যারা নিটের জন্য প্রিপারেশন নিচ্ছ, কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, যেখানে বায়োলজি সাবজেক্টটা আছে, সবাই সেই ভিডিওগুলো ফলো করবে। যারা প্রথম ভিডিও দেখছো, চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। যখনই আমি কোনো ভিডিও আপলোড করি তবে তোমাদের নোটিফিকেশন পাবে, বেল আইকনটাও প্রেস করে দিও। যারা আছো আমার চ্যানেলে, ক্লাস 12 এ পড়ো, বন্ধুদের সাথে ভিডিও শেয়ার করো, তাহলে তারাও আমার চ্যানেলে জয়েন করতে পারে। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্ট যারা টার্গেট করছো কম্পিটিটিভ এক্সাম, বিশেষ করে নিট, অতি অবশ্যই যেগুলো এমসিকিউ দেবো, এনসিইআরটি বেসড প্র্যাকটিস সেট, সেগুলো কিন্তু দেখবে, যেটা নিটকে ফার্স্ট অ্যাটেম্পটে ক্লিয়ার করতে তোমাদের অনেকটাই হেল্প করবে। ওই টাইপেরই কোশ্চেন তোমরা নিট এক্সামে দেখতে পারবে। যদিও প্রত্যেকটা কনসেপ্ট, প্রত্যেকটা জিনিসই নিটের জন্য ইম্পর্টেন্ট, কিন্তু আমি যে কোশ্চেন গুলো প্র্যাকটিস করাবো তোমাদের, এমসিকিউ গুলো দিয়ে দেবো,
সেটা এনসিইআরটি বেসড করে দেবো, এনসিইআরটির এক্সাম্পল গুলো তুলে কোয়েশ্চেন্স করবো যাতে কি রয়েছে এনসিইআরটিতে সেগুলো তোমরা বুঝতে পারো। তাই তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো, যখনই ভিডিওগুলো দেবো তবে তোমরা তার নোটিফিকেশন পাবে। আজ এখানেই ভিডিও শেষ করলাম, ভালোভাবে পড়ো।